টু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আজকে তো বার্ষিক পরীক্ষার রেজাল্ট দিল, তাহলে এই বিষয়ে একজন শিক্ষক হিসেবে আপনার মূল্যায়ন কি? ছাত্ররা কেমন করলো? আপনাকে ধন্যবাদ। আসলে বিগত 2 বছর আমাদের এই পরীক্ষা পদ্ধতি ছিল না, তবে আমার ভিতরে একটা বিশ্বাস হয়েছে যে আমাদের বাচ্চারা এই বিগত 2 মাস যা পড়েছে, বিগত 2 বছর তা পড়েনি, মানে বইমুখী ছিল না, বইমুখী ছিল না। তবে এই যে সরকারের একটা সিদ্ধান্ত যে পরীক্ষা পদ্ধতি ফিরে আসলো, আল্লাহর রহমতে আমার বাচ্চারা মোটামুটি ভালোই করেছে, যেহেতু কম প্রিপারেশন ছিল তারপর খুব ভালো করেছে, এবং এই পদ্ধতি যদি অব্যাহত থাকে তাহলে এরা আরও ভালো করবে। এখানে এই পদ্ধতিতে যে প্রশ্নের ধরন ছিল কয়টা? 4টা ছিল। দেখা যাচ্ছে যে এখানে মুখস্থও ছিল, তার প্রয়োগও। আপনার এখানে দৃশ্যপট নির্ভর ছিল, দৃশ্যপট নির্ভর বিহীন ছিল। তারপরে ছিল হলো আপনার সংক্ষিপ্ত প্রশ্ন নৈবিত্তিক আকারে, আবার সংক্ষিপ্ত ছিল আপনার অপশন দেওয়া ছিল না, আর 15টা প্রশ্ন ছিল অপশন দেওয়া ছিল। ওখান থেকে বাচ্চারা বেছে নিয়ে অপশন তৈরি করতে পারে। যারা খারাপ করছে মানে অধিকাংশ কোন সাবজেক্টে খারাপ? আসলে মূলত সব বিষয়ই খারাপ, ভালো সব বিষয় করছে, তবে ইংলিশ আর গণিতটা একটু বেশি খারাপ করেছে। আসলে আমরা বিগত আমরা যে সিলেবাসটা পড়াইছিলাম, ওই সিলেবাসটা আসলে সম্পূর্ণ বাইরের প্রশ্নটা আমরা করেছিলাম। তবে ওই 2টা প্রশ্ন 2টা সাবজেক্ট কম ধরতে পারছে বাচ্চারা। তবে এটা আমার আশা এবং বিশ্বাস যে এটা আমাদের এই আধারটা কেটে যাবে, এই সমস্যাটা কেটে যাবে। শিক্ষকতার যাত্রা কত সাল থেকে? শিক্ষকতা 2011 সাল থেকে। তবে আমাদের মাধ্যমিক সেক্টরে আমরা বঞ্চিত, মানে বিভিন্ন বিষয়ে বঞ্চিত। যেমন আমরা একসাথে জয়েন করেছি অনেকে, তাদের বেতন আমার থেকে 3-4 হাজার বেশি। ওই যে একটা অ্যাডভান্স ইনক্রিমেন্ট, এই ব্যাপারটা ধোঁয়াশা আছে, এবং কিছু কিছু স্যার ম্যাডাম পেয়েছে, আমরা পাইনি, আমরা কিছু লোক পাইনি। আমাদের বেতন একসাথে জয়েন করছি, একদিনে জয়েন করছি, এবং আমাদের পরে অনেকে জয়েন করছে। এই বৈষম্যটা অনেক প্রকট আকার ধারণ করেছে, এবং আমাদের বেতন বৈষম্যটা প্রায় 3 থেকে 4 হাজার। অনেকের একটা ইনক্রিমেন্ট, অনেকের 2টা ইনক্রিমেন্ট মানে বেশি আছে আমাদের। এখানে থেকে কিছু খারাপ লাগে স্যার, যদিও আমাদের কিছু করার, কিন্তু সরকার তো কিছু করার আছে, তাদের দেখতে পারে, তাদের নজরদারি রাখা উচিত যে আসলে আমরা এই। তারপরে আমাদের স্যারের যে প্রমোশন নাই, আমাদের প্রমোশন আমরা বঞ্চিত, আমাদের প্রাইম স্কেল নাই, আমাদের সেশন গ্রেড নাই, আমরা সকল দিক থেকে বঞ্চিত। যদি এইভাবে আমরা বঞ্চিত হতে থাকি তাহলে মেধাবীরা এই পেশায় আসতে অনীহা প্রকাশ করবে, এবং অচিরে যেটা হচ্ছে। আর যেহেতু বর্তমানে বিসিএস যারা পাস করে আসে নন ক্যাডার থেকে এখানে দিচ্ছে, তাহলে কিন্তু এখানে যোগ্যতার ঘাটতি নেই, আমাদের এখানে যোগ্যতার ঘাটতি নেই, কিন্তু আমরা প্রাপ্যতার ঘাটতি রয়েছে আমাদের এখানে। আমি কর্তৃপক্ষকে বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনার একজন কলিগ সামরিনা প্রাবাকসুম যে একই গ্রেডের অন্য একটা চাকরিতে চলে যাচ্ছে, তাহলে এই যে একটা মেধাবী শিক্ষকরা চলে যাওয়া, এটাকে আপনার কাছে কী মনে হয়? এটা আমাদের আসলে মাধ্যমিক সেক্টরের জন্য একটা হতাশাজনক বিষয়, কারণ ওখানে কিন্তু উনি 10ম গ্রেডে জয়েন করছেন, কিন্তু ওখানে ওনাদের সুযোগ সুবিধাটা বেশি, এই জন্য এখান থেকে চলে ওখানে যাচ্ছেন উনি। যদি এখানে ওই সমপর্যায়ের আমাদের মানে পাওনা পেতাম আমরা বা সুবিধা পেতাম, তাহলে কিন্তু উনি নিশ্চয় যেত না। কারণ শিক্ষকতা পেশা একটা মহান পেশা, এই পেশায় আমরা অনেক কারিগর তৈরি করেছি। দেশ যারা চালাচ্ছে তারা তো আমাদের ছাত্র, আমাদের এই মানে আমরাই তাদের তৈরি করেছি, কিন্তু আমাদের প্রাপ্যতা আমরা পাচ্ছি না। তাহলে এক্ষেত্রে আপনি সরকারের কাছে কি পরামর্শ দিবেন? যে সরকারকে পরামর্শ দেওয়ার মতো তো আসলে আমাদের ওই যোগ্যতা বা মেধা নেই। তবে সরকারের কাছে আমি অনুরোধ করব যে আমাদের এই মাধ্যমিক সেক্টরকে যদি দেশকে এগিয়ে নিতে হয়, তাহলে আমাদের এই শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে হবে। শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করতে হবে, শিক্ষকদের ন্যায্য পাওনা, টাইম স্কেল, অ্যাডভান্স ইনক্রিমেন্ট এবং সেশন গ্রেড যাদের পাওনা রয়েছে তাদেরকে দিতে হবে। এবং একজন শিক্ষক যদি তার মানসিকভাবে প্রশান্তি বহন করে, তাহলে সে শিক্ষার্থীদের ভালো কিছু উপহার দিতে পারবে, এবং ভালো কিছু দেওয়া মানেই দেশকে আর উন্নত জায়গায় নিয়ে যাওয়া।
আমি মনে করি সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, সরকার যেন এই বিষয়ে বিশেষ নজরদারি বা খেয়াল রাখে, যাতে আমাদের প্রাপ্যতা আমরা বুঝিয়ে পাই। এই আমার সরকারের কাছে সুপারিশ থাকবে। আপনি কোন বিষয়ে শিক্ষক? আমি সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষক। সামাজিক বিজ্ঞানে আমাদের সমাজে একটা আমূল পরিবর্তন করে গেল এই বছরের মাঝামাঝি আগস্টে। একজন সমাজ বিজ্ঞানের শিক্ষক হিসেবে এই পরিবর্তনটাকে আপনি কেমন দৃষ্টি দিবেন? পরিবর্তনটা আমাদের প্রয়োজন ছিল বা দরকার ছিল, অপরিহার্য ছিল। কারণ আমাদের সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, এই সব কিছুর পরিবর্তনের এক নম্বর ধারা হলো উন্নয়ন অব্যাহত রাখা। মানে পরিবর্তন মাধ্যমেই উন্নয়ন সম্ভব। আমাদের সমাজবিজ্ঞানের ভাষা আছে পরিবর্তন হবেই, এবং একটা মানুষের বা একটা সমাজের পরিবর্তন জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত পরিবর্তন হবে। এটা হোক নিম্নগামী পরিবর্তন, হোক ঊর্ধ্বগামী পরিবর্তন। তবে আমরা আশা করি যে এই পরিবর্তনের মাঝে আমাদের ঊর্ধ্বগামী পরিবর্তনটাই হবে, এই আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনি তো একজন মুক্তিযোদ্ধার সন্তান, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো আসলে আমি গর্ববোধ করি। 1971 সালে যখন এদেশ স্বাধীনতা অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়ে, আমার পিতা তখন কলেজের ছাত্র ছিলেন, আইজবাগ কলেজের ছাত্র ছিলেন। উনি ওনার পরিবার থেকে বিদায় নিয়ে উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, দেশকে শত্রুমুক্ত করেছেন। এবং আমার পিতা কিন্তু একজন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন। উনি এখন অবসরে আছেন, এখনও আমার পিতা জীবিত আছেন। আমি আমার পিতাকে নিয়ে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এই নিয়ে আমি গর্ববোধ করি। এবং সকলের কাছে আমার পিতার জন্য বা সকল মুক্তিযোদ্ধার জন্য যারা যুদ্ধে শহীদ হয়েছেন, যারা এখন বেঁচে নেই, তাদের জন্য দোয়া কামনা করছি। এই যে 2025 সাল নতুন বর্ষ শুরু হচ্ছে, নতুন উদ্দীপনায় বাংলাদেশ যে উঠবে, এই প্রাককালে আপনি শিক্ষার্থীর উদ্দেশ্যে একটু কথা যে কথাটা বললেন যে 25 সালে তারা যেন এই কাজটা অবশ্যই করেন। অবশ্যই আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা বিগত যে 2024-2023 সালে যা আমরা করেছি বা তোমরা যা করেছো, এটাকে ভুলে যেতে হবে। নতুন উদ্যমে এগিয়ে নিতে হবে, আমাদের সমাজকে বিনির্মাণ করতে হবে, সামাজিক কিছু দায়িত্ব আছে তোমাদের পালন করতে হবে। আর এই সব করতে গেলে তোমাদের শিক্ষার প্রয়োজন আছে, তোমাদের শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য পিতামাতা, শিক্ষক, বড়দের কথা শুনতে হবে, তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে, তাহলে এই সমাজ এগিয়ে যাবে। আমি তাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করি। শুভ নববর্ষ, ভালো থাকবেন স্যার। আসসালাম।